সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে লিপির গল্পে এই লিপির উদ্ভব কিভাবে হলো, প্রথম কিভাবে এটার উত্থান শুরু হলো, অর্থাৎ লিপি আবিষ্কারের ইতিহাস সম্পর্কেই আমরা পড়ছিলাম। তো আজকে আমরা এই গল্পের ধারাবাহিকভাবে শেষ পাঠ্যাংশ নিয়ে আলোচনা করব। তোমাদের সাথেই রয়েছে আমি রুকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো আমরা গত ক্লাসগুলোতে এই ছবিগুলো দেখেছিলাম। এগুলো কি ছিল? রাজা গণেশের আমলে মুদ্রার বাংলা অক্ষরের প্রতিলিপি একটা, আরেকটা ছিল সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলের পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের লিপি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরও একটা নতুন উপকরণ দেখব। আজকে আমরা আরও একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হব। আচ্ছা, এখানে এই ছবিগুলোর দিকে যদি তোমরা তাকাও, এই যে দেখো লিপি, এক একটা লিপির আবিষ্কার আসলে এই যে আজকে যে পূর্ণ রূপগুলো লাভ করেছে, যে এই যে দেখো অ, রসই, রসু, এ, ও, ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তঃ জ, র, ল, ব, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। হ্যাঁ, এই যে বর্ণগুলো দেখো প্রথমে কেমন ছিল আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম। তারপরে এই যে দেখো রসইয়ের ইতিহাস, এই যে ধাপে ধাপে এগুলো তার রূপ পরিবর্তন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেই লিপির গল্পের শেষ পাঠ্যাংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঝটপট এই যে চতুর্থ শ্রেণীর বাংলা বই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92, আর অধ্যায় হলো একদম শেষ, 22 অধ্যায় হলো 22। আমরা এখানে একটু লিখে নিলাম, অধ্যায় হলো 22, লিপির গল্প পাঠ 3 এবং শেষ পর্ব। আজকে আমরা এই গল্পের এই যে দেখো 94 পৃষ্ঠার যে অংশটুকু রয়েছে সেই পাঠ্যাংশটুকু আলোচনা করব এবং অনুশীলনেতে আমাদের আর যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেই অসম্পূর্ণ কাজগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে পাঠ্যাংশটুকু পড়ে নিচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে গল্প বলছিলেন লিপির উদ্ভব বা লিপির আবিষ্কার বিষয়ক গল্প নিয়ে। তো একজন শিক্ষার্থী, তার নাম হলো নাহিদ এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় সেরকম। শিক্ষক: ঠিক বলেছ, অনেকটা তাই। এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয়, তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো। কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি, কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন হরফ, আবার কেউ বলেন অক্ষর, কেউ বলেন
অ্যালফাবেট। মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল, আর সেই দিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। হাসান হাসান বলছে, হাসান, লিপি আবিষ্কার করলেন কে? শিক্ষক, প্রাগৈতিহাসিককালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। আধুনিককালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায়, যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। টমাস, বাংলা লিপি কিভাবে এলো? টমাস বলছে, বাংলা লিপি কিভাবে এলো? টমাস বলছে, বাংলা লিপি কিভাবে এলো? শিক্ষক, বাংলা লিপি কে প্রচলন করেছিলেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। শিউলি, স্যার, পৃথিবীতে কত লিপি ছিল? শিক্ষক, কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না, তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে। অনেক লিপির নমুনা পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারোর লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনও ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন। তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে। আমরা প্রথম দিনের ক্লাসে বাংলা লিপির উদ্ভব সম্পর্কে আমরা একটু ছোট্ট একটি তথ্যকণিকা জেনেছিলাম। তোমরা যদি এই ক্লাসের লিপির গল্পের যে প্রথম পাঠ্যাংশগুলো ছিল আমাদের আগের পিরিয়ডগুলো দেখো, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে লিপির আবিষ্কারের যে ইতিহাস, পেছনের যে ইতিহাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, এখন আমি যে কাজটা করছি, আমি তো তোমাদের এই অংশটুকু একবার পড়ে দিলাম, তোমরা নিজেরা আরও দু একবার পড়বে। এতে করে তোমাদের প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানা হবে, শব্দের অর্থগুলোও তোমরা জানতে পারবে। আজকে আমরা দেখি, এই যে 96 পৃষ্ঠা দেখো, 5 নম্বর প্রশ্ন একটা দেওয়া আছে, 96 পৃষ্ঠা। হ্যাঁ, আমরা আমাদের আজকের গল্পের নাম হচ্ছে লিপির গল্প। লিপির গল্প। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর প্রশ্নটা একটু দেখো। নিচে শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। কি বলা হচ্ছে? নিচে শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি। প্রথমে যে শব্দগুলো দেওয়া আছে এখানে, সেই শব্দগুলো দিয়ে প্রথমে বিপরীত শব্দ লিখতে হবে। তারপরে এই বিপরীত শব্দ, এই শব্দ দিয়েই একটি বাক্য রচনা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আমাদের সবসময় যেসব শিক্ষার্থী যুক্ত হয় তারা কোথায়? এখানে বিলুপ্ত, প্রথম শব্দটা হচ্ছে বিলুপ্ত। বিলুপ্তর বিপরীত শব্দ কি? বিলুপ্তর বিপরীত শব্দ হলো বিরাজমান। বিলুপ্ত এর বিপরীত শব্দ হলো বিরাজমান। তাহলে আমাদের বাক্য কোনটা দিয়ে করতে হবে? বিলুপ্ত দিয়ে, বিরাজমান দিয়ে নয়। ঠিক আছে? তারপরে দেখো শিক্ষক। শিক্ষকের বিপরীত শব্দ কি হতে পারে? ছাত্র। তারপরে এই যে শিক্ষক দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে, প্রত্যেকটা শব্দের বিপরীত অর্থ লিখতে বলা হয়েছে। পাশাপাশি এই শব্দ দিয়ে একটি করে বাক্য রচনা করতে বলা হয়েছে। এখন আমরা তো জানি যে একটি বাক্য লিখতে গেলে একাধিক শব্দ প্রয়োজন হয়।
একটি বাক্য লিখতে গেলে একাধিক শব্দ প্রয়োজন হয়, কারণ একটা শব্দ দিয়ে কিন্তু একটা বাক্য হয় না। একটা শব্দ দিয়ে কখনোই একটা বাক্য হয় না, আবার একটা বর্ণ দিয়েও। আচ্ছা, আগে আমরা এই বিপরীত শব্দগুলো ও বিপরীত অর্থসহ বাক্য গঠনগুলো একটু দেখে নিই। শব্দ: বিলুপ্ত, শিক্ষক, আনন্দ, চিন্তা, আবিষ্কার, প্রাচীন, স্বাক্ষর। বিলুপ্তর বিপরীত শব্দ হচ্ছে বিরাজমান। এখন এই বিলুপ্ত দিয়ে আমরা একটা বাক্য গঠন করলাম। রয়্যাল বেঙ্গল টাইগার এখন বিলুপ্তির পথে, বিলুপ্তির পথে। শিক্ষক: শিক্ষকের বিপরীত হলো ছাত্র। শিক্ষকদের শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। আমরা কি করব? শিক্ষকদের শ্রদ্ধা করব, সম্মান করব। আনন্দ: বেদনা। খুকি নতুন জামা পেয়ে আনন্দে আত্মহারা। চিন্তা: দুশ্চিন্তা, মা অসুস্থ তাই চিন্তা হচ্ছে। আবিষ্কার: ধ্বংস। জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। প্রাচীন, আধুনিক। প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত। স্বাক্ষর: নিরক্ষর। দেশে স্বাক্ষর লোকের সংখ্যা বাড়ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঝটপট এগুলো একটু লিখে নাও। আমাদের প্রশান্তি কাজী, হ্যাঁ প্রশান্তি কাজীকেই খুঁজছিলাম, প্রশান্তি কাজী যুক্ত হয়েছে। তোমাদের বন্ধুদের সাথে এগুলো একটু শেয়ার করে দিতে হবে, যাতে তোমাদের সকল বন্ধুরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আশা করছি এটা তোমাদের লেখা শেষ হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হলো 6 নম্বরে, মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে আমরা তো এখন মুখে মুখে উত্তর বলতে ও লিখতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমি এর আগে কিন্তু ক এবং খ দুটি প্রশ্ন দিয়েছিলাম বা হোমওয়ার্ক, এবং ক্লাসেও আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের 3টি প্রশ্ন, যেমন এই যে দেখো, লিপি আবিষ্কারকদের নাম লিখি। যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের নাম লিখতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন ছিল বাংলা লিপি কিভাবে এলো। বাংলা লিপি কিভাবে এলো তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার। উঁতে দেওয়া আছে ক থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। কখন থেকে মানুষের সভ্যতার নতুন যাত্রা শুরু হলো? তাহলে কখন থেকে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু সবাই লিখে নিব। গয়ের উত্তর হলো লিপি। গয়ের প্রশ্নটা কি ছিল? গয়ের প্রশ্ন ছিল লিপি আবিষ্কারকদের নাম লিখতে বলা হয়েছে। লিপি আবিষ্কারকদের মধ্যে আমরা কিন্তু বইয়ে দুজনের নাম পেয়েছি, সেই দুজনের নাম আমরা এখানে লিখব। লিপি আবিষ্কারকদের নাম হলো কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের ধর্মযাজক সন্ত সিরিল। ঘয়ে দেওয়া আছে, ঘয়ের প্রশ্ন কি ছিল? বাংলা লিপি কিভাবে এলো? প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। এই বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। এই বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। তাহলে আমরা খুব সহজেই এটা লিখতে পারবো। এই যে দেখো, কয়েকটা ধাপ আছে এখানে। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, ব্রাহ্মী থেকে অশোক, অশোক থেকে কুটিল, কুটিল থেকে বঙ্গলিপি। তাহলে কয়টা ধাপ আসলো? 1, 2, 3, 4টা। প্রথমে হলো প্রাচীন ব্রাহ্মী লিপি, এটা রূপান্তর হয়ে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি, কুটিল লিপি থেকে বঙ্গলিপি এবং এই বঙ্গলিপি থেকেই আধুনিক বাংলা লিপি
এসছে বলে পণ্ডিতদের ধারণা। তারপরের প্রশ্নটা দেখো, বাংলা কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? কখন থেকে? কথাকে রেখার বন্ধনে বন্দি করার জন্যই লিপির জন্ম হয়। কথাকে রেখার বন্ধনে বন্দি করার জন্যই লিপির জন্ম হয়। একে বলা হতো লিখন পদ্ধতি। হরফ, অক্ষর বা অ্যালফাবেট নামে মানুষ লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল। আর সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। শিক্ষার্থী বন্ধুরা, আজান পড়ছে, আমি আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। তোমরা সবাই সেই ফাঁকে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এগুলো লিখে নাও। আমরা আজানটা শেষ হলেই আবার শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আজান প্রায় শেষ। তোমাদের আশা করছি এটা লেখাও শেষ। আমরা এরপর যাচ্ছি আমাদের পরের প্রশ্নটায়। 7 নম্বরে দেওয়া আছে, শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। আসলে এই কথাগুলো একটু জটিল মনে হচ্ছে, আমাদের একটু বুঝে নেওয়া দরকার।
শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। আমরা এই গল্পের মধ্যে পড়েছিলাম এবং কিভাবে রেখার মাধ্যমে লিপিগুলো আবদ্ধ হয় সেই সম্পর্কেও কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়েছিলাম। তারপরেও আমি তোমাদেরকে এই কথাগুলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। কথাটি বুঝিয়ে বলি বা লিখি। প্রাচীনকালে মানুষ ইশারায় কথা বলতো। প্রাচীনকালে মানুষ ইশারায় কথা বলতো, যেমন আমরা এখনও বলি অনেক সময় ইশারায়, যেমন কেউ যাতে শুনতে না পায়, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করি। আবার যাও যাও, না না, এইভাবে কিন্তু আমরা হাতের ইশারায় বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলি। আবার কারো প্রতি যদি আমরা খুশি হই তাহলে আমরা হাসি, আর যদি কষ্ট পাই তাহলে আমরা কাঁদি। এগুলো হলো ইশারা। তো আগে কি হতো, প্রাচীনকালে মানুষ ইশারায় কথা বলতো, তাদের নিজস্ব ভাষাও ছিল। আমরা এখন কিন্তু এই যে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা একটা রয়েছে, আমরা সেই সম্পর্কেও কিন্তু আমরা অনেক সময় দেখি যে যারা ডিসেবল স্টুডেন্ট, হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের ক্ষেত্রে আমরা সেই কাজগুলো করে থাকি। ব্রেলের মাধ্যমে শিক্ষা দেই, এই যে ইশারা ভাষার মাধ্যমে। তো এখন দেখো, প্রাচীনকালে মানুষ ইশারায় কথা বলতো, তাদের নিজস্ব ভাষাও ছিল, কিন্তু অক্ষরের অভাবে তারা তাদের কথাকে স্থায়ী করতে পারতো না, কারণ তারা তো ওই সময় অক্ষর জানতো না। তাহলে কিভাবে লিখবে? যেমন আমি এখন এই যে আমি উচ্চারণ করছি, পাশাপাশি লিখতেও পারছি। আমি, এই যে আমি বর্ণমালার সাহায্যে এটাকে কথায় বন্দি করে নিলাম। হ্যাঁ, তো এভাবে তারা কিন্তু আগে ওইটা পারতো না, যার ফলে কি হয়েছিল, মানুষ ভুলে যাওয়া কথাকে রেখার মাধ্যমে স্থায়ী করতে লিপি তৈরির চিন্তা করলো। মানে ভুলে যাওয়া কথাকে রেখার মাধ্যমে স্থায়ী করতে লিপি তৈরির চিন্তা করলো। তারা শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি আঁটলো। তারা এভাবেই সৃষ্টি হলো লিপি। অর্থাৎ এই কথাগুলো দিয়ে, এই বাক্যটি দিয়ে এই কথাগুলোই বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পরবর্তীতে আরও বড় ক্লাসে যাবে, তোমরা এই সম্পর্কে আরও বিস্তর ধারণা লাভ করতে পারবে। আপাতত আমরা এইটুকুই জেনে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়ের একদম শেষ পাঠ্যাংশে আছি। আমরা এই পাঠের সম্পূর্ণ পাঠ সম্পর্কে আরও একবার একটু জেনে নিই। লিপির গল্পটি একটি কথোপকথনধর্মী রচনা। ভাষার প্রতীক চিহ্ন হিসেবে কিভাবে ধীরে ধীরে বর্ণমালা রূপ পেয়েছে এই রচনায় তার ধারণা দেয়া হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা সহজেই বুঝে গেছি যে এখানে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তোমাদের হচ্ছে বাড়ির কাজ। ঝটপট বাড়ির কাজ লিখে নাও। আমরা এখানে যতগুলো অনুশীলনী ছিল আমরা সবগুলোই প্রায় শেষ করেছি। 96 পৃষ্ঠার 6 নং প্রশ্নের উত্তর। খাতায় লিখবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে যে কথাগুলো বলবো সেটা হলো, সব শেষে তোমাদেরকে একটি কথা বলে শেষ করছি। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, সে হলো তোমার বাবা। অর্থাৎ তোমাকে সফল করার জন্য যে তার জীবনে সব কিছু হারিয়েছে, সে হলো তোমার বাবা। সেই বাবাকে ভুলবে না। 2 নম্বর কথা হলো, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন, তিনি হলেন তোমার মা। অর্থাৎ তোমরা সব সময় বাবা এবং মায়ের দিকে খেয়াল রাখবে, বাবা মায়ের কথা শুনবে, এবং তারা তোমাদেরকে দিয়ে যে স্বপ্নগুলো দেখেন, তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।